বহির্বিশ্বের সমর্থন আদায়ে পাকিস্তান ছাড়াও চীন রাশিয়ার সঙ্গে বৈঠক তালেবান সরকার প্রধানের। আফগান যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে কূটনীতির নতুন যুগে প্রবেশ দাবি বাইডেনের। জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনার কেন্দ্রে করোনা ও জলবায়ু ইস্যু। বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান গুতেরেসের। আগামী 10 বছরের মধ্যেই ব্যবস্থা নেওয়ার তাগিদ। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। ধসে পড়েছে বেশ কয়েকটি স্থাপনা, ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবং যুক্তরাজ্য ভ্রমণে লাগছে না হোটেল কোয়ারেন্টাইন। ভারতের তীব্র বিরোধিতার জেরে কোভিশিল্ডের টিকা গ্রহণকারীদের প্রবেশের অনুমতি ব্রিটিশ সরকারের। জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন তার দেশ স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রথমবার দেয়া বক্তব্যে বাইডেন বলেন, আফগান যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির নতুন যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতায় বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, বেশ কিছু বিষয়ে মতবিরোধ থাকার পরও উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটি নতুন করে কোনো স্নায়ুযুদ্ধে জড়াবে না। একই সঙ্গে গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব মোড়লের ভূমিকায় আবারও যুক্তরাষ্ট্র তার পুরনো স্থান উদ্ধার করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন। We've ended 20 years of conflict in Afghanistan. And as we close this period of relentless war, 2 দশকের আফগান যুদ্ধ থেকে খালি হাতে ফেরার জন্য দেশে বিদেশে তীব্র সমালোচনার শিকার বাইডেন আরও বলেন, আফগান যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির এক নতুন যুগে প্রবেশ করেছে। যদি প্রয়োজন হয় তাহলে শক্তি প্রয়োগের প্রস্তুতিও নেবে যুক্তরাষ্ট্র। এর আগে বাইডেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করেন। let's make our better future now. লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনা সংকট মোকাবেলা ও জলবায়ু সমস্যা নিরসনে বিশ্বের সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্থার ৭৬তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জলবায়ু সমস্যা আরও প্রকট হওয়ার আগে আগামী দশকেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মহামারী করোনা ও জলবায়ু সংকট ইস্যু। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ থাকার আহ্বান জানান। এর আগে বিশ্ব এত হুমকির মধ্য দিয়ে কখনো যায়নি। এই অবস্থায় পুরো বিশ্বই নতুন চ্যালেঞ্জের দ্বারপ্রান্তে। সব দেশকেই সতর্ক হতে হবে। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাধারণ পরিষদে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় আগামী দশকই জলবায়ু সংকট নিরসনে সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি। This is the clear and urgent choice that we face here at the dawning of what must be a decisive decade for our world. করোনার মধ্যেই স্বাস্থ্য সতর্কতা মেনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। আবার নিউ ইয়র্কে সশরীরে উপস্থিত না হলেও অনেকে ভার্চুয়ালি সাধারণ বিতর্কে অংশ নেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে নারী নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্ব নেতা সরাসরি অংশ নিয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন অন্যতম।
মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। উদ্বোধনী দিনের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। The demographic dividend and our focus on developing skilled manpower ensures the investors here get skilled human resources at competitive prices. In the post-COVID-19 economic recovery, mutual cooperation and collective efforts are essential to attain shared prosperity. I assure Bangladesh government's wholehearted support to expand economic partnership between our two nations. একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। কথা বলেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা এ দুটি বাংলাদেশের এই মুহূর্তের বড় সমস্যা। আর এ দুটি বিষয়ের উপরই বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে আলাদা দুটি বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বক্তব্য রাখবেন। কোভিড-19 শীর্ষক গ্লোবাল সামিটের আয়োজক মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। আর রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকটির আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল নিউ ইয়র্ক, লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছেন সমর্থকরা। তৃণমূল প্রার্থী মমতা মাঠে না থাকলেও বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারণায় নতুন রাজ্য সভাপতি সুকান্ত। অবশেষে হোটেল কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন বাংলাদেশিরা। বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশে আটকে পড়া বাংলাদেশিরা যাওয়ার জন্য ফ্লাইট বুকিং দিচ্ছেন। একই সঙ্গে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। কোভিড সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ট্রাফিক লাইট ব্যবস্থায় 3টি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য, যার মধ্যে বাংলাদেশ ছিল লাল তালিকাভুক্ত। তবে বুধবার লন্ডন স্থানীয় সময় ভোর 4টা থেকে বাংলাদেশ থেকে যাত্রীরা প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। দীর্ঘদিন রেড লিস্টে থাকার কারণে আমরা প্রতিনিয়ত দেশে যাওয়ার লোক দেশে যাইতে পারি নাই। এখন এটা উইথড্র করাতে আমরা খুশি। আমরা এখন দেশে যেতে পারবো, কোয়ারেন্টাইন করতে হবে না এখানে আসার পরে। ঢাকা লন্ডন রুটে ফ্লাইট চলাচল অনিয়মিত থাকলেও তা নিয়মিত হচ্ছে। বাংলাদেশ বিমানও নতুন করে শিডিউল ঘোষণা করেছে। প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ছুটিতে বাংলাদেশে আসার জন্য টিকিট বুকিং দিচ্ছেন। নভেম্বর মাস থেকে 4টি ফ্লাইট ঘোষণা করেছেন এবং অক্টোবর মাসে আরো 2টি অথবা 3টি ফ্লাইট আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ থেকে এতদিন যুক্তরাজ্যে ভ্রমণে গেলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন ও পিসিআর পরীক্ষা বাবদ 2,285 পাউন্ড ব্যয় করতে হতো বাংলাদেশি টাকায়, যা ছিল প্রায় 2,70,000 টাকার সমপরিমাণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড টিকা গ্রহণকারীদের ব্রিটেন ভ্রমণের অনুমতি দিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এখন কোভিশিল্ডের 2 ডোজ টিকা গ্রহণকারীরা ভ্যাকসিন সনদ থাকলেই ভ্রমণ করতে পারবেন দেশটিতে। তবে তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে কোয়ারেন্টাইন। এর আগে ব্রিটিশ সরকার দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে কোভিশিল্ডের টিকার অনুমোদন না দেয়ায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, যুক্তরাজ্য যদি কোভিশিল্ডের টিকার অনুমোদন না দেয় তবে ভারতেরও উচিত ব্রিটেন থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া। ভারতের পররাষ্ট্র সচিবের এমন বক্তব্যের একদিন পরই কোভিশিল্ডের অনুমোদন দিল ব্রিটিশ সরকার।
কানাডার নির্বাচনে 158 আসন পেয়ে জয়ী হয়েছে লিবারেল পার্টি, তবে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি। তাই চলছে জোট সরকার গঠনের আলোচনা। তবুও ফের ক্ষমতা ধরে রাখায় খুশি লিবারেল সমর্থকরা। এজন্য তারা কৃতিত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তারা বলছেন, ট্রুডোর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কানাডা। টানা তৃতীয়বারের মতো কানাডার ক্ষমতায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 1971 সালে রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া ট্রুডোর বয়স এখন 49 বছর। বেশ কিছু বিষয়ে সামান্য জনপ্রিয়তা কমলেও দেশ পরিচালনার দায়িত্ব আবারও এই তরুণ রাজনীতিকের হাতেই তুলে দিয়েছেন কানাডার মানুষ। অর্থাৎ কানাডায় এখনও সবার ভরসার জায়গাতেই আছেন ট্রুডো। 2015 সালে কানাডার ইতিহাসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে লিবারেল পার্টি। সে সময় দেশের 23তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো। জো ক্লার্কের পর তিনি কানাডার দ্বিতীয় কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা পিয়ারে ট্রুডো ছিলেন কানাডার এক সময়ের প্রধানমন্ত্রী। অটোয়াতে জন্ম নেয়া ট্রুডো তরুণ বয়স থেকেই লিবারেল পার্টির সমর্থক। বাবার মৃত্যুর পর রাজনীতিতে আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন তিনি। 2015 সালে ক্ষমতায় এসে মধ্যবিত্তদের জন্য রাজস্বের হার কমানো আর ধনীদের ক্ষেত্রে কর বাড়ান তিনি। কোভিডকালে কড়াকড়ি আর ভ্যাকসিন বাধ্যতামূলক করায় জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তায় ভাটা পড়ে। তবে তার নীতি সফল বলছেন বিশ্লেষকরা, কারণ কানাডা কম কোভিড সংক্রমিত দেশগুলোর একটি। জাস্টিন ট্রুডো পড়াশোনা করেছেন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। এছাড়া তিনি পড়েছেন মন্ট্রিয়ালের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে। 2005 সালে সোফি গ্র্যাগরিকে বিয়ে করেন। এই দম্পতির রয়েছে 3 সন্তান, যার মধ্যে ছেলে সবার বড়, তারপর এক মেয়ে, এরপরে রয়েছে ছোট ছেলে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ডের জুরিক। সন্ধ্যার পর নদী তীরের সৌন্দর্যে মুগ্ধ স্থানীয় এবং পর্যটকরা। জলাবদ্ধতার কারণে নির্ধারিত দিনে সভা করতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দায়িত্ব নেয়ার 48 ঘণ্টার মধ্যেই দলীয় প্রার্থীর প্রচারণায় নেমে পড়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ সময় প্রশাসনের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ আগামী 30 সেপ্টেম্বর। নির্বাচনী প্রচারণা শেষ হবে 27 তারিখ মধ্যরাতে। হাতে আর মাত্র বাকি 6 দিন। এখনও আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেননি তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় খিদিরপুরে প্রচারণা শুরু করার কথা থাকলেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় কর্মসূচি বাতিল করতে হয় তার। মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন দিনরাত। বুধবার সকালে তার হয়ে প্রচারে নামেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডাক দিয়েছে জনতা, ভয় পেয়েছে, কে থাকে সেখানে আপনারা বুঝে যান। এত ভয় কিসের আছে? ডেমোক্রেসিতে একটা রাস্তায় আপনি হাঁটতে পারবেন না, ওখানে আমার ভোটাররা আছে, সেখানে আমরা যেতে পারবো না। আপনি ইলেকশন কমিশনে লেখা আছে আপনি প্রচার অ্যালাউড আছে, আমি পারমিশন নিয়েছি, রোড জানিয়েছি, সেখানে আমি কেন যেতে পারবো না? ভোটে সহিংসতার আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ভবানীপুর আসনে উপনির্বাচন হলেও 30 সেপ্টেম্বর জঙ্গিপুর ও শামশেরগঞ্জ দুটো আসনে হবে বিধানসভার নির্বাচন। ভবানীপুরে না দিলেও কংগ্রেস বাকি দুটো আসনেই প্রার্থী দিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিশ্বের নানা দেশ ও শহরে ধারাবাহিক রোড শোর অংশ হিসেবে সুইজারল্যান্ডের জুরিখের পর এবার জেনেভায় রোড শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এখান থেকেও বিপুল বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। জেনেভা থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ইউরোপের শক্তিশালী দেশ সুইজারল্যান্ডের জুরিকের পর এবার জেনেভায়ও রোড শো করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি। ইনভেস্টর সামিট বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শিরোনামের এই রোড শোতেও দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি, শেয়ার বাজার সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরবেন সংশ্লিষ্টরা। এখানেও দেশি বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সেই সাথে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীরাও অংশগ্রহণ করবেন। এই রোড শোতেও শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী করতে বিশেষ কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা সহজে কিভাবে সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন তার কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে। দেশের শেয়ার বাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসাবে চিহ্নিত করতে বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে রোড শো করে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যার ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের জেনেভায়ও অনুষ্ঠিত হচ্ছে এই রোড শো। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আসবে এখান থেকেও। সুইজারল্যান্ডের জেনেভা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। সুইজারল্যান্ডের জুরিক শহর ইউরোপের অনেক শহরের মতো এই শহরকে রাতের শহর বলা না হলেও দিনের তুলনায় এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সন্ধ্যার পর শহরের মধ্য দিয়ে বয়ে চলা নদী তীরের সৌন্দর্য মুগ্ধ করে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও। জুরিক থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। ইউরোপের অনেক শহরকে রাতের শহর বলা হলেও সুইজারল্যান্ডের জুরিক শহরকে হয়তোবা রাতের শহর বলা হয় না, কিন্তু দিনের তুলনায় এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর দুধারের সৌন্দর্য সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও মুগ্ধ করে। সন্ধ্যার পর নদীর তীরে বসে প্রিয়জনের সাথে গল্পগুজবে সময় কাটান অনেকে। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়েও এই শহর অনেক উন্নত, আর এই শহরেই রয়েছে দেশটির বৃহৎ ও ব্যস্ত রেল স্টেশন। সর্বশেষ হিসাব অনুযায়ী এই শহরে 4 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। তবে কি সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই শহরে রয়েছেন তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান জানা যায়নি। ইউরোপের অনেক শহরেই চুরি, ছিনতাই কিংবা অপরাধ প্রবণতা দেখা গেলেও এই শহরেই তা একেবারেই কম বলা চলে। আর সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এখানে বাইরে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছি, কিন্তু সুইজারল্যান্ডের মতো আমি এরকম জায়গা কোথাও দেখি নাই। সুইজারল্যান্ডে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন 4000 ইউরোর কাছাকাছি, বাংলাদেশি টাকার হিসাবে প্রায় 4 লাখের কাছাকাছি। তবে আয় যেমন ব্যয়ও তেমন এখানে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে যে কোনো জিনিসপত্রের দাম দ্বিগুণেরও বেশি। চুরি চিন্তায় একেবারে কম হওয়ায় এখানে নির্বিঘ্নেই সাধারণ মানুষ চলাফেরা করেন। এই নদী তীরে বসে প্রিয়জনকে সাথে নিয়ে পূর্ণিমার জ্যোৎস্নার সৌন্দর্য কিংবা রাতের সৌন্দর্য পর্যটকদের কাছে খুবই উপভোগ্য। আর তাই হয়তো জুরিক রাতের শহর না হলেও পর্যটকদের কাছে এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সুইজারল্যান্ডের জুরিক থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। বহির্বিশ্বের সমর্থন আদায়ে পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়ার সঙ্গে বৈঠক। তালেবান সরকার প্রধানের আফগান যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে কূটনীতির নতুন যুগে প্রবেশ, দাবি বাইডেনের। জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনার কেন্দ্রে করোনা ও জলবায়ু ইস্যু। বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান গুতেরেসের। আগামী 10 বছরের মধ্যে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। ধসে পড়েছে বেশ কয়েকটি স্থাপনা, ক্ষয়ক্ষতির আশঙ্কা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।